আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসছেন একজন আইনের শিক্ষক এবং আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আফরোজ মিম। ব্যারিস্টার সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। Thank you very much. and ওয়েলকাম। আপনার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়াশোনা করছি, এরকম একজন ছাত্রকে রেখেছি। আই শুড সে হবু ব্যারিস্টার, নাম হচ্ছে এ.কে.এম. আশরাফ উদ্দিন। আশরাফ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। আপনাকে দিয়ে শুরু করি ব্যারিস্টার সাদিয়া। আপনার যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথায় কোথায় পড়াশোনা করেছেন একটু বলেন। আসলে যদি শুরু থেকে বলি, আমি অনেক ডিফারেন্ট স্কুলে পড়েছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে, ঢাকায়, চিটাগংয়ে, বগুড়াতে, এন্ড দেন ফাইনালি আমি আমার এসএসসিটা কমপ্লিট করি আপনার শহীদ আনোয়ার থেকে এন্ড এইচএসসি ভিকারুননিসা নূন কলেজ থেকে। তারপরে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডার ডিস্টেন্স লার্নিং এ পড়াশোনা করি এন্ড দেন অতঃপর আমি আমার বারেট ল সম্পন্ন করি ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড ব্রিস্টল থেকে, যেটা ব্রিস্টলে, এন্ড আমার কলটা হলো অনারেবল সোসাইটি অফ লিংকনস ইন থেকে। অনারেবল সোসাইটি অফ লিংকনস ভেরি কমন ওয়ান, তাই না? এই অঞ্চলের আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে বিশেষ করে। তো কল যখন নিয়েছিলেন তখন নিশ্চয়ই উইক পরে পোস্ট দিয়েছিলেন, মনে পড়ে? তাই আমি চাই আজকে কল টু দ্য বারে যেভাবে পোস্ট দিয়েছিলেন এরকম আপনার উইকটা একটু পড়ে নেন, আর ইন দ্য মিন টাইম স্ক্রিনে আপনার কল টু দ্য বারের কিছু মেমোরিও দেখে নেব। This is a staff instance that is named by the authority on behalf of the National Bench publishing to your barrister of this Honourable Society. Roll, stand, sit, and raise breakfast. তো আপনার পরিবারে কি আইনজীবী আছেন কেউ? না, আমি আসলে ফার্স্ট জেনারেশন আইনজীবী। তাহলে আপনি ল পড়তে আসছেন কেন? আসলে কিভাবে ইন্সপায়ার্ড হলেন? এটা আসলে আমার ওরকম কোনো কিছু ফিক্স ছিল না যে কি পড়বো না পড়বো। আমি আসলে জানতাম যে কি পড়বো না, এর মধ্যে ছিল ডাক্তারি, মানে সায়েন্স রিলেটেড টপিক। সো আমি যখন আলটিমেটলি আমি এইচএসসিতে আপনার হিউম্যানিটিস চুজ করি সায়েন্স থেকে শিফট করে, সো তখন আমার কাছে অপশনগুলো ন্যারো ডাউন হয়ে যায় যে আইদার ইটস সাইকোলজি অর ইকোনমিক্স অর পারহ্যাপস ল। সো আমার আসলে ডিটেকটিভ হওয়ার ইচ্ছা ছিল। সো বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি ফিজিবল হলো যে আপনার বার অ্যাট লটা করা, মানে লয়ার হওয়া, এন্ড আমার খুব ইংলিশের প্রতি খুব ঝোঁক ছিল। সো আমি মনে করলাম যে ঠিক আছে, এখানে কিন্তু অনেক ইংলিশের উপরে দক্ষতা প্রয়োজন হয়, সো দিস ইজ সামথিং দ্যাট অ্যালাইন্স উইথ মাই ইন্টারেস্ট। সো ডিটেকটিভ প্লাস ইংলিশ দুটো মিলিয়ে সো আমি মনে করলাম ঠিক আছে, এখানে হয়তোবা আমার একটা ভালো করার সুযোগ আছে। ডিটেকটিভ হতে চাইছিলেন কেন? আপনি কি খুব সাহসী? সাহসী না, আসলে পড়তাম তখন সাহসের জিনিস, শার্লক হোমস দেখতাম, তো ওগুলো থেকে অনেক ভালো লাগতো। মনে হতো না ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং একটা প্রফেশন, অনেক একদম মানডেন না, প্রতিদিন নতুন না নতুন কিছু থাকে। অ্যান্ড লটাও কিন্তু কিছুটা সেরকম, আমরা যখন কেসেসগুলো ডিল করি তো মনে হয় না, ইয়েস সর্ট অফ। আচ্ছা আশরাফ, তোমার কাছে আসছি, তুমি কি পড়াশোনা করছো? আমি স্যার লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ থেকে এলএলবি কমপ্লিট করতেছি, আমি এবার সেকেন্ড ইয়ারে। আচ্ছা, তোমার ফ্যামিলিতে আইনজীবী কেউ আছেন? না স্যার। তোমার বাবা মা কি করেন তাহলে? আমার বাবা ব্যবসায়ী, মা হাউসওয়াইফ। তোমার বাবা মাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি। পাশাপাশি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে দুজন অসহায় মানুষ তাদের ফিস দিয়ে আইনে আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম দুজনকে রেফার করে তুমি তাদেরকে বিনা ফিসে হেল্প করবে কিনা? অবশ্যই স্যার, ইনশাল্লাহ। আচ্ছা ব্যারিস্টার সাদিয়া, আপনার কাছে আসছি। আমি একটা নিউজ পেপার রিপোর্ট, যেটা হেডলাইনটা পড়বো আর কি, টিভি স্ক্রিনেও সেটা দেখা যাবে। বিচারে গতি নেই, 7 মাসে একজনও সাক্ষ্য দেননি, এটা একটা হেডলাইন। মানে 7 মাসে একজনও মানুষ সাক্ষ্য দিতে আসেনি। এটা কেমন বিচার ব্যবস্থা, আর এই বিচার ব্যবস্থার উপর মানুষ ভরসা রাখবে কিভাবে যদি হয়? হ্যাঁ, এটা আসলে অনেক দুঃখজনক। এখন আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এটা কিন্তু দিস ফেসেস সিভিয়ার ব্যাকলগস, হ্যাঁ, এবং এই যে সাক্ষী দিতে যায়নি, এই স্টেজেই দেখা যাচ্ছে যে মেজরিটি অফ দ্য কেসেসকে কিন্তু স্টল করা হয়। এটা বিভিন্ন কারণ থাকে, আমি দুটো কারণ আজকে বলবো। সেটা হলো যে সাক্ষী কেন যাচ্ছে না। আমাদের দেশে কিন্তু সাক্ষী যাওয়ার জন্য এখানে তার
খরচ দেয়া হয় না, উল্টো অনেক টাইমে অপোজিট সাইড থেকে কিন্তু তাকে ইন্টিমিডেট করা হয় বা তাকে ফিয়ারফুল করা হয়। সো দেখা যাচ্ছে যে 40% পিপল তারা সাক্ষী দিতে এই কারণে যাচ্ছে না, কারণ তারা যে সাক্ষী দিয়ে বের হবে তাদের তো নিশ্চয়ই একটা প্রোটেকশন থাকতে হবে। হ্যাঁ, আমাদের লতে একটা লাকুনা রয়েছে, একটা গ্যাপ রয়েছে, যে উইটনেস প্রোটেকশন ল বলে আসলে আমাদের এখানে কিছু নেই। আরেকটা কারণ হতে পারে যে সামন তাদের কাছে আইদার যাচ্ছে না বা যাওয়ার পরেও তারা আসছে না। সামন আপনার যাচ্ছে না কেন, এটা আসলে হতে পারে যে অবহেলার কারণে, কাজ কোর্ট ইজ অলরেডি ওভারবার্ডেন, রাইট? এটাকে এবং কি ম্যানিপুলেট তো করা যায় না, অফকোর্স এটা মানে জি ম্যানেজ করে ফেলে যে যাচ্ছে না। সেই ক্ষেত্রে তো অবশ্য যারা জারিকারক আছে তাকে এসে জিজ্ঞেস করা যেতে পারে কোর্টে যে আপনি দিয়েছেন কি না, দিলে আপনি দেখান। এন্ড পাওয়ার পরেও, সামন পাওয়ার পরেও যদি না যায় উইদাউট জাস্ট এক্সকিউজ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারে, ইনফ্যাক্ট তার সম্পত্তি ক্রোকও করতে পারে। আর যদি জাস্ট এক্সকিউজ দেয় যে অসুস্থ বা অন্য কিছু কোনো কারণে সে আসতে পারছে না অ্যান্ড দ্য এক্সকিউজ ইজ জাস্ট, সেই ক্ষেত্রে কিন্তু কমিশন গিয়ে তার সাক্ষী রেকর্ড করেও নিয়ে আসতে পারে। এই স্টেপসগুলো নিলে আমরা যদি একটু তৎপর হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটু বিচার ব্যবস্থা একটু দ্রুত গতিতে আগাতে পারবে। বাট এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের কিন্তু, আমি যেটা শুরুতেই বললাম, একটা সিভিয়ার ব্যাকলগ ফেস করছে আমাদের। 1,30,30 জন মানুষের বিপক্ষে একজন জাজ আছেন। So আমাদের কিন্তু সাফিসিয়েন্ট বেঞ্চ নেই, সাফিসিয়েন্ট জাজ নেই টু ডিল উইথ দ্য ইস্যুস। অলরেডি এত কেসেস অ্যান্ড নিত্য নতুন প্রতিদিন কেসেস অ্যাড হচ্ছে। সো এটার কারণে আমাদের জাস্টিস ব্যবস্থাটা এত, মানে জাস্টিস ডেলিভার করতে এত ডিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা ভবিষ্যৎ কি হবে তাহলে, এরকম যদি চলতেই থাকে? এটার এখন যেমন আপনার রিসেন্টলি আপনার অর্থঋণ আদালতের ক্ষেত্রে কিন্তু আরো নতুন বেঞ্চ গঠন করেছে, হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্টে। সেই ক্ষেত্রে আমরা যদি জাজের সংখ্যা বাড়াই, যেহেতু এটা অপ্রতুল, এবং দেখা যাচ্ছে যে আরেকটা জিনিস আমরা করতে পারি যে মেবি কস্ট দিতে পারি, কারণ আমাদের কস্ট যদি দেয় একটা মানুষ কিন্তু ওই যে স্যাংশন, যেটা স্যাংশনের ভয় হলেও যাবে যে আমি যদি না যাই কোর্টে, আমি যদি উপস্থিত না হয় তাহলে কিন্তু আমাকে পিনালাইজ করবে, কারণ হয়তোবা তার সাক্ষীটা এতটাই ম্যাটেরিয়াল যে তার সাক্ষী ছাড়া যদি আসলে মামলাটা সামনে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা জাস্ট ডিসপোজাল হবে না। এটার কারণে তাদেরকে বাধ্য করা। অলসো আমরা সংশ্লিষ্ট থানার ওসিকে কিন্তু কারণ দর্শানো যেতে পারে যে কেন আপনি উইটনেস প্রডিউস করছেন না। এরকম ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আর একটা জিনিস আছে, যেমন উন্নত বিশ্বে আছে ট্যাগিং সিস্টেম, আপনি নিশ্চয়ই জানেন। যেমন বেইল দিয়ে দেয়, বেল আমাদের দেশে বেইল এটা রাইট, তাই না? অফকোর্স তো এই বেইল দেয়, কিন্তু আসামে যাতে হারিয়ে না যায় সেই কারণে ট্যাগিং সিস্টেম এটা করা হয়। একটু বলবেন এই ট্যাগিং হ্যাঁ, সিস্টেম অফকোর্স। সম্পর্কে? হ্যাঁ, এটা নিঃসন্দেহে আমি দেখলাম যে ইউকেতে ইমপ্লিমেন্ট করেছে, এবং ইমপ্লিমেন্ট করে ডেটা শোজ দ্যাট অনেক বেনিফিট কিন্তু হয়েছে, বিকজ অনেক ক্রাইম আপনার এখন কমে গিয়েছে। নিঃসন্দেহে দিস ইজ আ ভেরি গুড প্রপোজাল অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট শুড বি ইমপ্লিমেন্টেড। ওয়াই? কারণ দেখেন, ক্রিমিনাল জাস্টিস যে সিস্টেমটা, যেটা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ প্রিজাম্পশন অফ ইনোসেন্স, তাই না? একটা মানুষের কিন্তু বেইলের রাইট আছে। দ্যাট পারসন, দ্য অ্যাকিউজড, ইজ প্রিজিউমড টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। আপনি যখন বেইলটাকে ডিনাই করছেন, কেন করছেন? হয়তো বা এই কারণে করছেন সে পালিয়ে যাবে, অ্যাবসকন্ড করবে, হ্যাঁ, অথবা যারা লো রিস্ক ইন্ডিভিজুয়াল তাদেরকে যখন আপনি জেলে পাঠাচ্ছেন, জেলটা প্রথমত ওভারক্রাউডেড হচ্ছে, ওভারবার্ডেন হচ্ছে, এবং তার যে কস্ট যেগুলো যাচ্ছে আপনার থাকা, খাওয়া অ্যান্ড দেন সিকিউরিটি, এগুলো কিন্তু সরকারি খাত থেকে যাচ্ছে, তাই না? সো এখানে কিন্তু আলটিমেটলি কস্ট আপনার বাড়ছে। আপনি যে বেল ডিনাই করে আপনি তো কস্ট রিডিউস করতে পারছেন না। আর অ্যাবসকন্ডিং এর যে ভয়টা থাকে, বা স্পেশালি যেগুলো ধরেন রিপিটেড অফেন্ডার হয়, চোর অনেকগুলো দেখা যাচ্ছে যে বারবার চুরি করেছে, ট্যাগিং সিস্টেমটা আসলে যেটা হবে, ট্যাগটা কি একটু বলেন? হ্যাঁ, এইটা হলো যে আপনার একটা জিপিএস, আপনার মনিটর অ্যাঙ্কেল, হ্যাঁ, এটা তার সাথে লাগানো থাকবে, এবং তার গতিগুলো, হ্যাঁ, সে কোথায় যাচ্ছে, এগুলো আসলে জিপিএস এর মাধ্যমে ট্র্যাক করা যাবে। এবং তাকে বলে দেওয়া যায় যে এইটার মধ্যে বাসায় ফিরতে হবে, এই টাইমের মধ্যে, এর মধ্যে না ফিরলে তাকে, হ্যাঁ, একটা লিমিটেশন দেওয়া যায় যে এই টাইমের মধ্যে আপনার ফিরতে হবে, অথবা এই এরিয়া আপনার বিচরণ করা যাবে না, এই এরিয়ার বাইরেও যেতে পারবে না, হ্যাঁ, এই এরিয়ার বাইরে যেতে পারবে না, টাইমও আপনি করতে পারবেন না। ইয়েস। সো অফকোর্স এগুলোর অনেক বেনিফিটস আছে, বাট এখানে কিছু চ্যালেঞ্জেসও আছে, হ্যাঁ। যেমন ধরেন, যখন আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করব, আমাদের দেখতে হবে যে আমাদের ওই ইনফ্রাস্ট্রাকচারে অবকাঠামোটা আদৌ আছে কিনা। দাঁড়ান, এর মধ্যে টিভিস্কেট আরেকটা রিপোর্ট আমরা দেখে নিই নিউজ পেপারে, সেটা ছিল যে, এটা ব্রিটিশ পত্রিকার রিপোর্ট, সেটা ছিল যে রেকর্ড নাম্বার অফ ক্রিমিনালস বিং টাগড লিডস টু ড্রপ ইন অফেন্ডিং। মানে ট্যাগ করা দেওয়ার ফলে, আপনিও বলছিলেন যে অনেক অফেন্স কমে যাচ্ছিল। তো আমাদের দেশে এটার বাস্তবতা আসলে কতটুকু যদি বলেন? জি, এটা অবশ্যই অনেক বাস্তবসম্মত। আমি যেটাই বলছিলাম যে কিছু চ্যালেঞ্জেসও আছে, হ্যাঁ, যেটা হলো অবকাঠামো, কারণ এটার জন্য তো আপনার জিপিএস যে ট্র্যাক করে মনিটরিং করতে হয়, সেটার জন্য তো আপনার কনসিস্টেন্টলি আপনার ইন্টারনেট এন্ড পাওয়ার থাকতে হবে। সো এইটা আপনার মেবি সিটি এরিয়াতে ইটস মোর ফিজেবল, বাট একটু রুরাল
এরিয়াতে কিন্তু এটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে টু ট্র্যাক। অলসো এখানে শুধু সেটাই না, এটা অনেক বড় একটা বাজেটের বিষয়। কারণ কি দেখেন, এখানে আপনার একটা সেন্ট্রালাইজড মনিটরিং সিস্টেম রাখতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, যেটার জন্য আমাদের ওইভাবে বাজেটটাও অ্যালোকেট করতে হবে। ইভেন দো ইন দ্য লং রান এটা কিন্তু কস্ট ইফেক্টিভ, বাট ইনিশিয়াল যে এই খরচটা সেটা কিন্তু আসলে কম না। বাট আই থিঙ্ক এটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি, আমি আপনাকে আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছি, বলেন। বাংলাদেশে আপনার ই বেইল বন্ড সিস্টেম কিন্তু ইমপ্লিমেন্ট করেছে, একবারে পারেনি, ফেজে ফেজে করেছে। So আমরা যদি রুরাল এরিয়া বা পুরো সমগ্র বাংলাদেশে একবারেও না করি, ফেজে ফেজে করি, তখন কিন্তু বাজেটিংটা একটু লোডটা কমবে। Right. সেই ক্ষেত্রে আমরা সামনে গিয়ে কিন্তু আরো কস্ট ইফেক্টিভ ওয়েতে এটা ইমপ্লিমেন্ট করে আমরা আসলে বেনিফিটেড হতে পারি। প্লাস বাইরেও যেতে পারবে না, বিদেশে পালিয়ে যাওয়ার ভয়টা থাকবে না। সো জাজেস উড বি মোর, দে উড বি, আগে যেমন রিলাক্টেন্ট ছিল, এখন অতটা বেশি রিলাক্টেন্ট থাকবে না বেল গ্র্যান্ট করার ক্ষেত্রে। থ্যাংক ইউ। আমাদের একটা ব্রেকে যেতে হচ্ছে, আর ব্রেক থেকে আপনার সাথে আর কথা বলবো। প্রিয় দর্শক, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ফিরে আসছি এখনই। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা ফিরে যাচ্ছি আমাদের ছাত্র আশরাফের কাছে। আশরাফ, তোমার কাছে দুটো প্রশ্ন আছে দর্শকদের কাছ থেকে, সেই প্রশ্নগুলো তুমি ম্যাডামের উদ্দেশ্যে করবে। প্রিয় দর্শক, আপনারা যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ ইমেলের মাধ্যমে। আমাদের কাছে প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barristers.in25@gmail.com। আমি আবার পড়ছি, barristers.in25@gmail.com। এই ঠিকানায় আপনারা প্রশ্ন পাঠালে আমরা প্রশ্নগুলো সিলেক্ট করে কোয়ালিফাইড ব্যারিস্টার যিনি থাকেন তার উদ্দেশ্যে আমরা করি। আশরাফ, তুমি যদি প্রথম প্রশ্ন ম্যাডামকে করো। উত্তরা, ঢাকা থেকে মনির হোসেন। বাংলাদেশ তো আন্তর্জাতিক মানবাধিকার আইনের অনুস্বাক্ষরদাতা একটি দেশ। আন্তর্জাতিক মানবাধিকার আইন তো মৃত্যুদণ্ড সমর্থন করে না। এই ক্ষেত্রে বাংলাদেশের আইনে মৃত্যুদণ্ড তো উঠিয়ে নেওয়া উচিত। এইটা একটি অমানবিক শাস্তি। আপনার মতামত কি? আপনার মত কি ব্যারিস্টার সাদিয়া? রাইট, আচ্ছা, এখানে একটা প্রথমে জিনিস বলছে আন্তর্জাতিক আইন বা চুক্তি, এগুলো হলো যে আপনার ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ডকে সমর্থন করে না। এটা আসলে পুরোপুরি সত্য না। হ্যাঁ, নিঃসন্দেহে বাংলাদেশ কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল চুক্তিতে সিগনেটারি সাইন করেছে, অনেক ইন্টারন্যাশনাল ট্রিটি। তার মধ্যে আমি যদি ডেথ পেনাল্টি নিয়ে বলি, এর মধ্যে নোটেবল হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, হ্যাঁ, ICCPR। সো ICCPR এর যে একটা আপনার সেকেন্ড অপশনাল প্রোটোকল আছে, ওটার এইমটাই হলো যে আপনার কমপ্লিট অ্যাবলিশন অফ আপনার ডেথ পেনাল্টি, হ্যাঁ, একদম ইরাডিকেট করে দিবে। হাউএভার বাংলাদেশ যদিও ICCPR এর সিগনেটারি, সে কিন্তু রাটিফাই করেনি এই যে সেকেন্ড অপশনাল প্রোটোকলকে। তাহলে বাংলাদেশের যে আসলে আইনগত অবস্থান সেটা কিন্তু সাংঘর্ষিক না। হ্যাঁ, আবার পক্ষান্তরে দেখেন আর্টিকেল 6 যেটা রাইট টু লাইফ নিয়ে এখানে বলছে, সেখানেও বলছে যে ডেথ পেনাল্টি পুরোপুরিভাবে এখানে নিষিদ্ধ করেনি, কিন্তু সেটা অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন এটা ডিউ প্রসেসের মাধ্যমে হতে হবে, ফেয়ার ট্রায়াল থাকতে হবে, অ্যান্ড দেন আপনার যদি মোস্ট সিরিয়াস ক্রাইমসে হতে হবে, মোস্ট সিরিয়াস ক্রাইমস না হলে হবে না। অ্যান্ড ফাইনালি কেউ যদি 18 ইয়ার্স বিলো থাকে অথবা প্রেগনেন্ট ওয়েমেন থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা যাবে না। আবার যদি আপনি বাংলাদেশের সংবিধান দেখেন, আর্টিকেল 32-তে বলা আছে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি নিয়ে, হ্যাঁ, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি সেভ ইন অ্যাকর্ডেন্স উইথ ল। এই যে সেভ ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এটা কিন্তু একটা লিগাল বেসিস আপনার ডেথ পেনাল্টি ইনভোক করার জন্য। হ্যাঁ, এক্ষেত্রেও উচ্চতর আদালত থেকে আমাদের এসেছে যে এটা আরবিট্রারি হওয়া যাবে না, ফেয়ার ট্রায়ালের মাধ্যমে যেতে হবে, এবং এটা হলো স্বেচ্ছাচারী হওয়া যাবে না। হ্যাঁ, যদি স্বেচ্ছাচারী না হয়, যদি ফেয়ার ট্রায়ালের মাধ্যমে এটা হয়, তাহলে দিস ইজ লেজিটিমেট। আপনি কি এটা সাপোর্ট করেন ডেথ পেনাল্টি? না, আসলে এক কথায় যদি বলি, এটা এক কথার না, আমি জাস্ট দুটো লাইন বলবো যে ডেথ পেনাল্টি সাপোর্ট করি নাকি করি না, এটা কিন্তু আসলে লিগ্যাল কোয়েশ্চেন না, বাংলাদেশে লেজিটিমেট এটা। হ্যাঁ, আর ডেথ পেনাল্টি সাপোর্ট করা না করা এটা কিন্তু একটা মানে এটা একটা নীতিগত কোয়েশ্চেন, এটা মোরালিটির কোয়েশ্চেন, এটা কিন্তু ল এর কোনো কোয়েশ্চেন না, এবং দুই পক্ষেরই আসলে অনেক রিজনস আছে। রাইট, ওকে। সেকেন্ড কোয়েশ্চেন আশরাফ। ফতুল্লাহ, নারায়ণগঞ্জ থেকে জয়দীপ বসু। থানায় মামলা দিতে গেলে অনেক সময় দেখবেন ওসি ক্ষমতাসীন দলের হোমরা চোমরাদের বিরুদ্ধে মামলা দিতে চায় না, কিংবা অনেক ঘড়িমসি করে। এই ক্ষেত্রে স্বচ্ছতার জন্য প্রত্যেকটা থানায় মামলা গ্রহণের জন্য একজন ডেডিকেটেড অফিসার এবং তাকে বডি ওর্ন ক্যামেরা দিয়ে মনিটরিং করা যেতে পারে। আপনি কি মনে করেন? সাথে সাথে জানতে চাই, সরকার এগুলো করে না কেন? আচ্ছা, সরকার এগুলো কেন করে না সেটা আসলে বাজেটের প্রশ্ন চলে আসে। হ্যাঁ, সেটা একটা পলিসিগত ডিসিশন চলে আসে, এবং এটা করা যেতে পারে কিনা, হ্যাঁ করা যেতে পারে, বাট আপনার মেইন অবজেক্টিভটা কি? যাতে গড়িমসি না করে যাতে আপনার মামলাটা নেয়, এটা আসলে আপনার আংশিক একটা প্রোটেকশন দিবে নিঃসন্দেহে। এটা শুধু যে গ্রিভেন্সেস
আপনার পুলিশ স্টেশনে নিয়ে যাবে তাকে প্রোটেক্ট করবে সেটা না, পুলিশ অফিসারকেও কিন্তু প্রোটেক্ট করবে একটা মিথ্যা Right. একটা অ্যালিগেশন থেকে। হ্যাঁ, বাট এখানে আমাদের বুঝতে হবে যে এখানে 650-এর অধিক কিন্তু থানা আছে, এবং সব থানায় এই জিনিসটা যেটা বললাম যে একেবারে হয়তোবা শুরুতেই এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে হয়তোবা পসিবল হবে না। পাইলট প্রজেক্ট হিসেবে হ্যাঁ, শুরু করা পাইলট যেতে প্রজেক্ট হিসেবে আসতে পারে। আরেকটা জিনিস হলো যে সরকারের আপনি যদি বাজেটগুলো দেখেন সেগুলোর প্রায়োরিটি কোনগুলো পাচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন পাচ্ছে, অন্যান্য জিনিস পাচ্ছে। এই যে পুলিশের যে ইন্টারনাল যে জিনিসগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু বাজেট আসলে ওইভাবে থাকে না, যে কারণে হয় না। বাট অবশ্যই এটা চিন্তা করতে পারে। সেই ক্ষেত্রে আবার কিছু প্রশ্ন চলে আসে, এই যে স্টোর হবে, স্টোরটা এই যে ডেটাগুলো স্টোর হবে এটা অ্যাক্সেস করবে কে? সিসিটিভি ক্যামেরা থাকলে এমন না যে আপনার এমন না যে আপনার ক্রাইম হচ্ছে না, ক্রাইম রেট কমছে, অফকোর্স দিস ইজ ওয়েলকাম, বাট অ্যাবলিশ হয়ে যাচ্ছে না পুরোপুরি ভাবে, কারণ দেখা যাচ্ছে ওটা ডিলিট হয়ে যাচ্ছে। সো এই অ্যাক্সেস কে পাবে, বা ডেটা প্রোটেকশন ল আরো যদি স্ট্রং হয়, আমাদের স্ট্রং করতে হবে এবং এই জিনিসটাকে ওভাবে Right, চিন্তা thank করে you. আগাতে হবে। থ্যাংক ইউ ব্যারিস্টার সাদিয়া। আশরাফ, তোমার কাছে আসছি। আমাদের দেশে একটা কথা আছে যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তুমি কি এই কথার সাথে একমত? স্যার, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এটা প্রাথমিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতা থেকে এসেছে। Right. আমি স্যার এটার সাথে একমত। একমত? কারণ কেন? স্যার, বাংলাদেশে বিচার ব্যবস্থাটার দীর্ঘসূত্রিতা এতটাই বেশি যে একটা মানুষ একটা মামলা রুজু করার পরে তার ন্যায় বিচার পেতে পেতে স্যার মানে অনেক সময় লেগে যায়। কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের দেওয়ানি মামলাগুলোর ক্ষেত্রে যে একটা মানুষ তার জীবদ্দশায় ওই ন্যায় বিচারটা নিজ চোখে দেখে যেতে পারে না, এবং এর কারণে মানে মানুষ যে আর্থিকভাবে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানসিকভাবে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই সব কারণে স্যার মানুষের মধ্যে একটা মানে আমাদের জুডিশিয়ারির প্রতি একটা নেগেটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড আমাদের জুডিশিয়ারিতে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের সুপ্রিম কোর্ট ডিভিশনে আমাদের 45 লাখ মামলা এখনো পেন্ডিং হয়ে আছে। তো 45 লাখ মামলা মানে আমাদের 45 লক্ষ মানুষ এটার সাথে জড়িত। তো এতগুলো মানুষ এত লেন্দি একটা প্রসেসের মধ্যে এত সময় ধরে ওরা স্টাক হয়ে আছে, অ্যান্ড মানে এরা অর্থনৈতিকভাবে এখান থেকে বের হতে পারতেছে না, অ্যান্ড মানসিকভাবে এখানে একটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ন্যায় বিচার না পাওয়ার কারণে। তো এক্ষেত্রে স্যার আমি বলবো যে হচ্ছে মানে তুমি একমত এই কথার সাথে? আইনটা স্যার দীর্ঘসূত্রিতা হওয়ার কারণে স্যার আমি এটার সাথে একমত। রাইট, থ্যাংক ইউ ব্যারিস্টার সাদিয়া। আরেকটা রিপোর্ট টেলিভিশনের স্ক্রিনে আমরা দেখবো, সেটা হচ্ছে ব্রিটিশ পত্রিকা রিপোর্ট। অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর অ্যারেস্টেড ফর মিসকন্ডাক্ট ইন পাবলিক অফিস, মানে কিং চার্লসের ছোট ভাই, আপন ছোট ভাই। আপনি কিভাবে দেখেন ব্যাপারটাকে? জি, আপনি নিশ্চয়ই রিপোর্টটা দেখেছেন? জি জি জি, আমি এই রিপোর্টটা দেখেছি। এটাও কিন্তু অ্যাকচুয়ালি ইভেন ইন ইউকে ইট ইজ অলসো অলমোস্ট আনপ্রেসিডেন্টেড। হ্যাঁ, বাংলাদেশের সাথে যদি আমি জিনিসটা দেখি যে কোনো হাই প্রোফাইল কেউ কি আদৌ কি অ্যাকাউন্টেবল করা সম্ভব কি না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জিনিস কি রুল অফ ল এর ইমপ্লিকেশনটা চলে আসে। সো তাদের আমরা যদি ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অফ ল এর ইন্ডেক্সটা দেখি, সেখানে বাংলাদেশ র্যাঙ্কস 125th 142-এর মধ্যে, আর অপরদিকে পক্ষান্তরে আপনার ইউকে হলো 14। সো তারা যেভাবে রুল অফ লটাকে ইমপ্লিমেন্ট করে যে আইন সকলের জন্য সমান, সেটা কিন্তু এখানে আসলে আমরা ওভাবে প্রতিফলন দেখি না। রাজার আপন ভাই জি, তাকে অ্যারেস্ট করে ফেললো। এক্স্যাক্টলি। আমরা আবার আরেকটা জিনিস আমরা অ্যাকাউন্টেবিলিটি দেখি, কিন্তু অ্যাকাউন্টেবিলিটিটা সিলেক্টিভ অ্যাকাউন্টেবিলিটি, মানে যখন রেজিম চেঞ্জ হচ্ছে, যখন সে আর পদে থাকছে না, তখন তাকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে। বাট যখন কেউ পদে আছে, যেমন এখানে আপনি বললেন, এইরকম সময় আদৌ কি দেখা যাচ্ছে? এটা আসলে এই দেশে খুব হ্যাঁ। ওকে আশরাফ, আমাদের দেশে তুমি তো আইন যেহেতু পড়াশোনা করছো, আইনের ভালো দিকগুলো কি, খারাপ দিকগুলো কি তোমার মতে? স্যার, আইন মানুষের কল্যাণের জন্যই তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আইনের খারাপ দিকগুলো খুব স্বল্প, বাট আইনের ভালো দিক আছে, সেটা আমরা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারি নাই দেখে হয়তো এখনো সুফলটা পাচ্ছি না। আমাদের দেশে অনেক আইন আছে যেগুলো সম্পর্কে আমাদের সাধারণ জনগণ তারা অবগত না। দেখা গেছে আমাদের সাধারণ জনগণ যদি তাদের মানবাধিকার সম্পর্কে তারা জানতে পারতো, বা আমাদের কনস্টিটিউশনাল রাইট কি কি তা যদি তারা জানতে পারতো, এবং নাগরিক হিসেবে আমাদের কি কি কর্তব্য, এই জিনিসগুলো যদি আমরা নিজেরা মানে শিক্ষার মাধ্যমে নিতে পারি, যেমন প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে মানে হাই স্কুল অ্যান্ড সেকেন্ডারি স্কুলগুলোতে যদি আমরা এগুলা ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের স্টুডেন্টদেরকে শিখাইতে পারি, তাহলে এরা একটা সচেতন নাগরিক হিসেবে বড় হবে।
অ্যান্ড এতে করে যারা আইন সম্পর্কে জানবো, তো আমরা একটা জিনিস জানার পর আমরা তা মানতে পারি, তো না জানলে তো আর আমরা আইন মানতে পারবো না। Right. তো আমরা যখন জানবো তখন অটোমেটিক্যালি আমাদের একটা গুড সিটিজেন তৈরি হবে। ব্যারিস্টার সাদিয়া, আপনার কাছে আসছি। আমরা এটা আইনের একদম পিওরলি আইন বিষয়ক আর কি। আমরা তো সবাই সাধারণ মানুষ বুঝি চুরি কি জিনিস, জি। কিন্তু আইনের ভাষায় চুরি কি আসলে? আইনের ভাষায় চুরি হলো যে কেউ যদি ডিসঅনেস্টলি কারো প্রপার্টি মানে অন্য কারো পজেশনে থাকা কোনো প্রপার্টি সে মুভ করে, এবং যার প্রপার্টিটা মুভ করছে মানে যার পজেশনে থাকা প্রপার্টিটা মুভ করছে, এই প্রপার্টিটা আপনার হতে হবে অস্থাবর সম্পত্তি। হ্যাঁ, এটা তার কনসেন্ট ছাড়া করছে, সেটাই চুরি। কোনো ব্যক্তি কি নিজের সম্পত্তি চুরির জন্য দায়ী হিসেবে বিবেচিত হতে পারে? হ্যাঁ, এটা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড পারে। আচ্ছা, বলেন তো বিষয়টা কি? হ্যাঁ, কারণ ওনারশিপ, আমি যেটা আপনাকে ডেফিনেশনে বললাম যে এটার জন্য আমার মালিক হওয়া লাগবে না, আমার শুধু পজেশনে থাকা লাগবে। ফর ইনস্টেন্স, আশরাফ অনেক সুন্দর একটা ঘড়ি পরে এসেছে, সে যদি তার ঘড়িটা নিয়ে যায় একটা দোকানে ঠিক করার জন্য, অ্যান্ড দেন জাস্ট এক্সাম্পল দিচ্ছি, অবশ্যই তুমি এরকম করবে না, সো ঘড়িটা অবশ্যই সে একটা সার্ভিসের বিনিময়ে ঠিক করাচ্ছে, ওই টাকাটা পে অফ না করে তারই ঘড়ি, এটা কিন্তু তারই ঘড়ি, ওনার সে, তারপরেও যদি নিয়ে চলে যায় তাহলেও এটা কিন্তু চুরি হচ্ছে, কারণ পজেশনটা তখন আর তার নেই, পজেশনটা চলে গেছে ওই দোকানের। Right. সো এটা নিজের সম্পত্তি এইভাবে চুরি করা যায়। আশরাফের মতো স্টুডেন্ট যারা ল পড়ছে, আপনি ল পড়াচ্ছেন, জি, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি বলবো নিঃসন্দেহে এই প্রফেশনটা অনেক ভালো একটা প্রফেশন। আমরা অনেক শুরুতে একটু স্ট্রাগল হয়, একটু না বেশ স্ট্রাগল হয়, একটু কষ্ট করতে হয়, বাট দেন এগেইন কষ্ট ছাড়া কোন প্রফেশনটা আছে। থ্যাংক ইউ ব্যারিস্টার সাদিয়া। আশরাফ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আগামীতে অন্য নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।